নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রবাসী আড্ডা ঘর। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। চারিদিকে অগোছালো দেখে বুঝতেই পারছো কিছু একটা হতে চলেছে। আগের ব্লগে বলেছিলাম যে সামারে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিল না বলে বাচ্চাদের মন খুব খারাপ, সাথে আমারও। তাই আগের উইকেই কাছে পিঠে রিসর্ট দেখতে বসলো তিন্নির বাবা, আর সৌভাগ্যবশত পেয়েও গেল এই উইকে। আর তাই বাবার জন্যই হুইল চেয়ারটা অর্ডার করেছিলাম, সাথে রাখবো যদি হাঁটতে সমস্যা হয় তখন এটা ব্যবহার করা যাবে। সকাল সকাল আগে আমি স্নান করে উপরে ঘরটা পরিষ্কার করছি, আর ওরা নিচে মালপত্র গাড়িতে লোড করছে। আমরা রেডি, সব গাড়িতে প্যাক করা হয়ে গেছে। নিন্নি জুতো পরছে, ওরা সব বাকি সবাই নিচে আছে, মানে তিন্নি আর ওর ভাইয়া। এবার ঠাকুর করে রওনা দেওয়ার পালা। সব রেডি মোটামুটি। ওদের তিনজনকে লোড করা হয়ে গেছে, সব ব্যাগে ব্যাগে খাওয়ারই ভর্তি। এটা মনে হচ্ছে সামনে দিতে হবে, এখানে হবে না। বাবার পায়ের কাছটাই হয়ে যাবে মনে, দেখো তো বাবার পায়ের কাছে খালি আছে। হ্যাঁ দিয়ে দাও। কে জুতো খুলে রেখেছিস রে? দিননি পাটা সরি না, ওটা থাক তলা। ইস কি অবস্থা! কি করব, তোমার মেয়েদেরা তোমার চিপস এত খাবার কেন যে নাও, নিজে কিনে বেহাল হয়ে গেছে। লোকে ঘুরতে গেলে জামা কাপড় কেনে, তোমরা এত খাবার। এদিকে পেছনের ও সব বসে সব সেট হয়ে গেছে। এই তো তিন্নি সব। চলো আমরা স্টার্ট করি এবার, লেটস গো। চলো, হ্যাঁ বোঝা তো 6টা হয়ে যাবে। হ্যাঁ আবার খাওয়াই দেখবো আমরা রাস্তায় খাবো। কি তুমিও খাবে আবার? না একটু খাবে বাবা, ভাত ডাল অল্প অল্প খাইয়ে দিয়েছি। ও খেয়ে এসছে, ওহো তাহলে ঠিক আছে। কাল রাতের খাবারটা একটু বেশি করেই করেছিলাম যাতে বাবা ভাত খেয়ে বেরোতে পারে আজকে, কারণ আমরা রাস্তাতে যা একটা কিছু খেতে পারবো, কিন্তু বাবা তো সব কিছু পারবে না। আর আমাদের আরও আগেই বেরোনোর কথা ছিল, তাই ভারী ব্রেকফাস্ট করেছিলাম। কিন্তু দেখতে ওই যা হয়, বেরোতে বেলা হয়েই গেল, প্রায় 2টো বাজলো। তাই বাইরে পরে আমরা কিছু খেয়ে নেব, এখন না, হাফ রাস্তা অন্তত পৌঁছাই। এবার বলি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি এখান থেকে 3 থেকে 3.5 ঘন্টার দূরত্বে ফোর্ট লাউডারডেল বলে একটা জায়গায়। ওখানে সুন্দর একটা রিসোর্টে থাকবো 4-5 দিন মতন। ফোর্ট লাউডারডেল বলে হয়তো কেউই চিনবে না, তবে মায়ামির নাম নিশ্চয়ই শুনেছো তোমরা। ওখান থেকে মাত্র 1 ঘন্টার রাস্তা। বাবা কতগুলো রাস্তা দেখা একসঙ্গে, এদিক ওদিক। ছোট একটা কি রাস্তা বলে দাও? টার্নপাইক মানে বুঝতে পেরেছো? যেগুলো আমাদের ওইখানে হয় না, সে বড় এক্সপ্রেসওয়ে যেগুলো। ভাবো দিল্লি রোড, যেমন বোম্বে রোড, দিল্লি রোড যেমন আমরা গেছিলাম মামা বাড়ি, সেই রকম রাস্তা এটা। এই রাস্তাটা বলছো বাঁদিকে? ওইটা হচ্ছে তোমার এমার্জেন্সি ভেহিক্যাল। যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয় না, তখন পুলিশের গাড়ি শুধু ওইটা দিয়ে যেতে পারে। হাইওয়েতে খুব অ্যাক্সিডেন্ট হয়, আর একটা অ্যাক্সিডেন্ট তো না, পরপর 3-4টে অ্যাক্সিডেন্ট হয়ে যায় একটা ধাক্কা মারলে। হ্যাঁ ওই জন্য এত স্পিডের রাস্তা, সেই জন্য ওগুলো করে রেখেছে। আর এমনি আমাদের যদি দাঁড়াতে হয়, আমরা ডান দিকে ঘেঁষে দাঁড়াতে পারি ওই রাস্তার ওই পারে। তিন থেকে 3.5 ঘন্টার রাস্তা চুপচাপ গেলে আমাদের ড্রাইভার বাবু ঝিমিয়ে যাবে, তাই তাকে জাগিয়ে রাখার জন্য একজনই কাফি, আমাদের প্রিয় বাপিদা। দেখেছো বাপিদার গানের জাদু কিরকম? বাপিদা যা সৃষ্টি করে গেছেন, এই লং ড্রাইভে গেলে আর অন্য কোনো গান আমাদের মাথায় আসেই না। যাই হোক, যেখানে যাচ্ছি সেখানে অনেক দারুণ ঘোরার জায়গা আছে। বিচ তো আছেই, একদিন ওখানে কাটানোর প্ল্যান আছে। তারপরের দিন এভারগ্লেডস ন্যাশনাল পার্কে ঘুরতে যাব, আর দ্বিতীয় দিন মায়ামি ঘুরতে যাব। আর তারপর দিন মানে বুধবার ব্যাক করব। আরও 2 দিন থাকতে পারতাম, কিন্তু একদিন পর মানে শুক্রবার আমার স্কুল খুলে যাচ্ছে।
তাই অন্তত একদিন যাতে রেস্ট পাই, তাই বুধবারে ব্যাক করছি। বাপিদার গান শুনতে শুনতে আমাদের কান তো পচেই না, কিন্তু মেয়েরা বেশিক্ষণ পছন্দ করে না। কিশোর কুমার, মোহাম্মদ রফি, বাপিদা সবার গান নাকি ওদের একই রকম লাগে, সবার গানই নাকি একই টোনের লাগে। ওদের লজিক কিছু বোঝার চেষ্টাও করি না আমরা। তাই ঠিক হলো হাফ রাস্তা আমাদের পছন্দের গান বাজবে আর বাকি রাস্তা ওদের পছন্দের গান বাজবে। যতবার মায়ামিতে যাই এই রাস্তা দিয়েই যেতে হয়, আর এই রাস্তাটা খুব সুন্দর লাগে। আর ওই দেখো সামনের আকাশের অবস্থা, এই ঝলমলে রোদ ছিল দেখলে, আর মুহূর্তের মধ্যে আকাশ কেমন কালো হয়ে গেল। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এই দেখো বৃষ্টি আরম্ভ। ভালো জোরে বৃষ্টি করছে। আগে একটু আগে পুরো পেঁজা তুলোর মতো ঘুরে বেড়াচ্ছিল মেঘগুলো, এখন পুরো কালো মেঘ। বিভৎস জোরে বৃষ্টি হচ্ছে। আমরা গেলেই মায়ামি গেলেই বৃষ্টি হয়। মায়ামি আসলেই আকাশ মোটামুটি ক্লিন, সামনে দূরে অনেক দূরে বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে কাঁচ পুরো ক্লিন। এই বলছিলাম কাঁচে কি উঠ করে ময়লা পড়লো, আঠা আঠা মতন দেখা যাচ্ছে না, বিচ্ছিরি লাগছে। একটু বৃষ্টি হলো পুরো ক্লিন হয়ে গেল। চিপস খাচ্ছি এখন, সব চিপস চলছে। গ্লুটেন ফ্রি চিপস। শেয়ার করো নাও। গাড়ির ইঞ্জিনের যেমন তেল দরকার, তেমনি ড্রাইভারেরও খাওয়ার দরকার। সব খাবার প্যাকেট নিয়ে বসে আছি সামনে। এই ভালো এই খারাপ, মানে ফ্লোরিডার ওয়েদার কি বলবো। এখন এমন মুষলধারে বৃষ্টি শুরু হলো, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। এইটুকু রাস্তা আসতেই কত ঝড়ঝাপটা যাচ্ছে, এখনো হাফই পৌঁছাতে পারিনি। ব্রিজের তলা দিয়ে বেরোলাম আর ওয়েদার চেঞ্জ, বল তিন্নি কটকটে রোদ, এই না হঠাৎ করে আবার রোদ। কি অবস্থা, পেছনটা দেখো কি মেঘ দেখা যাচ্ছে। দিস ইজ ফ্লোরিডা, এইরকমই ওয়েদার এখানে। দারুণ দারুণ ওয়েদার, কি সুন্দর ক্লিয়ার স্কাই। দেখো সামনে, সামনে দেখেছো বাবা পুরো নীলচে আকাশ, দেখেছো? আর ফ্যানটা খাচ্ছে এখন বসে বসে একজন। ঘর থেকে যা টুকটাক এনেছি আপাতত ওই দিয়েই পেট ভরাচ্ছি। একই বৃষ্টির জন্য 20 থেকে 25 মিনিট লেট হয়ে গেল, আর এদিকে লেট হলে রিসর্টে পৌঁছাতেও লেট হবে। আর নতুন জায়গায়, তাই লেট করতে চাই না, অন্ধকার হওয়ার আগেই ঢোকার চেষ্টা করব। তাই অন্তত 2 ঘন্টা রাস্তা পেরোক, তারপর সার্ভিস এরিয়া দেখে দাঁড়ানো যাবে। I-95 সাউথ ওকে যাচ্ছে, এই যে I-95 সাউথ মায়ামি লেখা আছে বাবা, দেখো I-95 সাউথ, ওই যে ওয়েস্ট পাম বিচ লেখা আছে। Continue on I-95 South for 47 miles. এবার শুরু হলো 4-5 লেনের রাস্তা না? হ্যাঁ, এবার এটা খুব কঠিন রাস্তা এই জন্য, কারণ এটাতে প্রচুর বেশি ট্রাফিক আর প্রচুর বেশি ধাক্কাধাক্কি হয়। এখানটা সাবধানে চালাতে হবে, ট্রাকগুলো বড্ড বাজে যাচ্ছে। হ্যাঁ বলছি তো, দেখুন ভাই দেখে পাস করতে হবে। I-95 ঢুকে গেলাম মানে গাড়ি এবার ঘোড়ার বেগে ছুটবে। আর দেখতে দেখতে আমরা হাফের বেশি রাস্তা পেরিয়েও এসেছি। এবার পেটে সবার ইঁদুর দৌড় দিচ্ছে। কি আছে? ম্যাগডি আছে, তো ম্যাগডি আছে, কেএফসি, ডোনাট, অনেক কিছু আছে। 2 ঘন্টা পর খিদে পেয়েছে, এবার একটা ফুড এরিয়াতে যাচ্ছি এখন। চলো এটা থেকে বেরিয়ে যাই, নাহলে আর হবে না। এক্সিট 61। যে কোনো ট্রিপে বেরোলে আমরা ম্যাকডি বা সাবওয়ে এই দুটো জায়গা বেশি প্রেফার করি, কারণ বেরোলে পেট ভরে খেতে হবে এই মেন্টালিটি নিয়ে বেরোই না। হালকা ফুলকা বার্গার বা ছোট সাব খেলেই হয়ে যায়, আর বেশ পকেট ফ্রেন্ডলিও ব্যাপারটা। তাই ম্যাকডি বা সাবওয়ে আমাদের কাছে দি বেস্ট। অনেকদিন ধরে এটা খাবে খাবে করছে। কেমন খেতে এটা? এটা হচ্ছে ওই ভ্যানিলার মতোই, ভ্যানিলার আইসক্রিমের উপরে টপিং দিয়েছে। ও টপিংস দেওয়া। হ্যাঁ, এখনো এসে পৌঁছায়নি।
আমরা কোস্টাল এরিয়াতে এসে গেছি, সেটা তো সারি সারি পাম গাছ দেখে বোঝাই যাচ্ছে। আর তাছাড়া চারিদিকে এত ইগুয়ানা ঘুরে বেড়াচ্ছে, কি বলবো। ইগুয়ানা হলো বড় বড় লিজার্ড। আমাদের পেট পূজা হলো, এবার গাড়ির পেট পূজা। সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ। এবার টানা গাড়ি না চালালে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। আর বেশিক্ষণ নেই, আর 37 মাইল, 46 মিনিট লাগবে। বেরিয়ে আসলাম I-95 থেকে, তাই তো? হ্যাঁ, এই তো এবার এখানে মেন রাস্তার 15 মিনিট। সিটির মধ্যে ঢুকে গেছি আমরা, না? ট্রাফিক দেখছো? এই তো ফোর্ট লডারডেল, বাঁ দিকে গেলেই ফোর্ট লডারডেল। এই যে ফোর্ট লডারডেল বিচ এখানে দেখাচ্ছে, দেখো না, হিস্টোরিক বোনেট হাউস। এই যে এদিকে বাঁ দিকে দেখো, লডারডেল বিচ। হ্যাঁ, লডারডেল। এই উচ্চারণ করা মহা মুশকিল। কি কি লডারডেল, কি ফোর্ট লডারডেল। লডারডেল, লডারডেল। তোমরাই ওটাই বলো। লডারডেল। লাউ লাউ করছে বাবা। লডারডেল। নামটা সত্যি ভীষণ ঘচপট। এদেশের ফোনিক্সের সাথে আমাদের শেখা ফোনিক্সের আকাশ পাতাল পার্থক্য। যাই হোক, যে 40 হোক না কেন, আলটিমেটলি পৌঁছে গেলাম। এখন আমরা সিটির ভেতর দিয়ে যাচ্ছি। আশেপাশের মার্কেটগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। অনেকে হেঁটে হেঁটে বেড়াচ্ছে ঠিকই, কিন্তু বাইরের তাপমাত্রা জানো কত? 97 ডিগ্রি ফারেনহাইট, মানে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। রিসর্টের নাম ফোর্ট লডারডেল বিচ রিসর্ট, কিন্তু প্রথমে বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে যাব। তারপর একজনকে জিজ্ঞাসা করাতে ঠিকঠাক রাস্তা ধরলাম। পার্কিং কম থাকায় খানিকক্ষণ ওয়েট করতে হলো আমাদের। তারপরেই ট্রলি নিয়ে এসে তাতে ব্যাগপত্র সব লোড করলাম। জিনিসপত্র এত বেশি হয়ে গেছে, তাই সবার হাতে কিছু না কিছু ধরাতে হচ্ছে। আর নিন্নি ওর ভাইয়াকে নিয়ে আসছে পেছনে আস্তে সুস্তে। বাইরে থেকে তো দারুণ লাগলো রিসর্টটা। 17 তলা বিল্ডিং, প্রায় আকাশ ছোঁয়া। তারপর যখন ভেতরে ঢুকলাম, আমরা তো হাঁ, ভেতরটা এত সুন্দর ডেকোরেটেড হবে ভাবতেও পারিনি। 2017-তে এসেছিলাম বন্ধুদের সাথে আমরা ফোর্ট লডারডেল, তবে এই দিকটা না, অন্য বিচের কাছে অন্য রিসর্টে। নিন্নি তখন খুবই ছোট ছিল। রিসর্ট কেমন হয় মনে নেই ওদের, তাই ওদের জন্যই মূলত আসা রিসর্টে। আর বাবার কাছে তো সবই নতুন, তাই সব কিছুই বাবার চমকপ্রদই লাগছে। ও ওইদিকে রিসর্টের ফ্রন্ট ডেস্কে গিয়ে ঘরের চাবি আর গাড়ি পার্কিংয়ের পারমিট নিতে গেছে। আর আমাদের 16 তলাতে দিয়েছে। ওদের নিচে বসিয়ে রেখে আমরা উপরে চেক করতে যাচ্ছি। আমাদের রুমের দরজাটা লক হচ্ছে না ঠিকঠাক, তার জন্য হ্যান্ডিম্যান এসছে ঠিক করতে। আমাদের রুম চেঞ্জ করে দিল 15 তলায়। আমরা এখন 15 তলায় যাচ্ছি। তিন্নি দাদু সব রিসেপশনে বসে আগে রুম চেক করে তারপরে বসে বোর হচ্ছে, কিছু করার নেই। সব না চেক করে নিলে, লোক ঢুকে গেলে মাল সব যদি বার করে নিতাম, তখন আবার আনপ্যাক করতে হতো, সব করতে হতো, প্যাক করতে হতো, অনেক ঝামেলা হতো। তাই সব চেক টেক করে যাচ্ছি এবার 15 নম্বরে। এর আগেও এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি, তাই সবকিছু আগে দেখে নিই আমরা, তারপর সবাইকে ঘরে ঢোকাই। এমনিতে তো সবকিছুই খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছ। আর এত বড় রান্নাঘর দেখে আমি পুরো ফিদা হয়ে গেছি। দেখো বেডরুমটাও দেখো। এখানে উঠে এখানে দুটো লোক করবি। এটা মাস্টার বেডরুম, 3 জন শুতে পারবে। তার সাথে সাইডের জানলা দিয়ে এত সুন্দর আলো আসছে, কে বলবে এখন সন্ধ্যে 7টা বাজে। তার সাথে আছে একটা বিশাল বড় ক্লোসেট, আছে একটা টিভি সেটও। ব্যাস, নিনিকে আর দেখে খেয়ে ছুটি ঘরে বসেই না কাটিয়ে দেয়। আর জানলা দিয়ে এই ভিউটা জাস্ট দেখো, অসম্ভব সুন্দর।
প্রথমে ওশান ভিউ না পাওয়াতে মনটা খুব খচখচ করছিল, কিছু বলিনি ওকে, কিন্তু এই ভিউটাও কম সুন্দর না। আর এত সুন্দর ব্যাকগ্রাউন্ড, এত সুন্দর ফোরগ্রাউন্ড, কোনোটাই ক্যামেরা বন্দি করা থেকে বাদ রাখতে পারলাম না। কি গো বাবা, কেমন ব্যাপারটা মনে হচ্ছে? অনেক কিছুই আছে। হ্যাঁ, সব আছে এখানে, পুরোটাই তো রান্নাঘরে পুরো ইয়ে দেখতে পাচ্ছ না, পুরো এইটা আয়না। আমি বারবার মনে হচ্ছে যেন ওইদিকে কেউ ঢুকে যেতে পারবে। হ্যাঁ, তুই আরাম করছিস বাবা? কুল আরে কেমন? ভালো। ভালো বাবা। আমাদের দীঘা আর হরিদ্বার, আমাদের ছোটবেলার দীঘা আর হরিদ্বার মনে আছে? ও বাবা রে, ও মা গিয়ে বাঁদরের সঙ্গে জামা টানাটানি। হরিদ্বার, হ্যাঁ, মারাত্মক জায়গা ছিল ওটা। কি রে বাবা? হ্যাঁ, আমি জানি না, মনে নেই বাবা। 4 ঘন্টারও বেশি জার্নি করে সবাই যেখানে হাঁপিয়ে গেছি, সেখানে বাবার পক্ষে তো একটু বেশি হাঁপিয়ে যাওয়ারই কথা। তার উপর মনটা চা চা করছে। চা বানিয়ে ফেলেছে, আর এই যে বাবা খেতে বসে পড়েছে চা। চা না খেলে তোমার মাথা ব্যথা যাবে না নাকি বাবা? খাও। তিন্নি কিছু খাবি মা? নির্ণয় কিছু খাবি? খাবি না কিছু? ও টিভি দেখছে বেটা। কিছু টিভি খাওয়াতে হবে। আরে বাবা, তাহলে এরকম দিতে হবে। বলছি তো, এটা এখানে এই এতটা আসবে, এই এতটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝে যাচ্ছে। ট্রান্ডেল বেড। আস্তে দেখে যা, তিন দিনই দিদিয়া দেখে আয়। আয় মামা। আর বাবা তুমি ছেড়ে দাও বাবা। বাবা সরে যাও, ভারী আছে, সরে যাও। আয় তিন্নি, দেখ কি রকম। এখান থেকে খুলে দিল, এটা দেখলি? এটা খুলে দিল। ওরে না, এটা তলায় যাবে রে। তিনি যা হেল্প করে পেছনে বাবু, সাবধানে আস্তে, বা বোন দিদি আর হাতে না লাগে। আমি এটাতে শোবো। হেবি সুন্দর না জিনিসটা? ভাই বাবা এটা না, দারুণ জিনিস। আর একটা সোফা বেডও আছে। ব্যাস বাবাকে এখানে শুয়ে বাবা দাও। এখানে শুয়ে পড়ো না। তোমার ঠান্ডা লাগবে না? লাগবে না, এটা পুরো কভারড আছে। বুঝলে না? আর ব্ল্যাঙ্কেটও দিয়েছে, ব্ল্যাঙ্কেট দিয়ে দেবে একটা, পায়ের দিকে দিয়ে দেবে। যা তুই শো বাবা, ভাইয়ের পাশে শো, ভাইয়ের পাশে শো। এই বাবা, এই অবস্থা রে। এই দাদুকে এই নে নে নে। এই না বাবা। এই ঘরটা ওরা অকুপাই করে নিয়েছে। এবার আরেকটা বেড খোলা হবে। এটাকে দেখি এবার কি রকম অবস্থা। চাটবে না, খোলা যাবে না গো। যে বলেছে যাবে। অনেক কষ্ট করে সেট করা হলো, কিন্তু শেষে দেখা গেল ম্যাট্রেসটা একেবারেই ভালো অবস্থাতে নেই, তাই আবার গুটিয়ে পাটিয়ে রাখা হলো। রাত 10টা বাজে, আমাদের এখন ডিনারের রেডি হচ্ছে। এটা বানিয়ে নিয়ে এসছে, কিছুটা গরম করতে দিচ্ছ না গো? চিকেন রাইস ওসব নিয়ে এসছো না? হ্যাঁ, এটা ফ্রিজে আছে। ও, আমাদের ডিনার চিকেন রাইস আজকে। বাবাকে আগে খেতে দেওয়া হয়ে গেছে, না আস্তে আস্তে গরম করতে হচ্ছে তো এক এক করে। এরপরে কে ছোট? ও কি বাবা, ঠিকঠাক আছে? জিরাও আজকে বলো। ও ঠিক আছে, খেয়ে না। সবাই অনেক ক্লান্ত, কিন্তু এই ভিউটা দেখার পর মনটা জুড়িয়ে গেছে। তাড়াতাড়ি সব মিটিয়ে টানা ঘুমোতে হবে এবার, নাহলে কালকে ট্রিপ প্ল্যান করা যাবে না। কালকে কোথায় যাচ্ছি ঘুরতে সেটা দেখতে গেলে কিন্তু সাথে থাকতে হবে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো। নমস্কার।